আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সিএমএম আদালতে আইনজীবীদের বিক্ষোভের পর বিচারক ছুটিতে, আন্দোলন স্থগিত। সমরাস্ত্র ও নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে থাকবে আঙ্কারা। দ্রুতই তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান, সীমান্ত হত্যা শূন্যের কোটায় জানালেন ওবায়দুল কাদের। যুক্তরাজ্য ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও ৩০ মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১ সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আইনজীবীদের দাবির মুখে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানকে ছুটিতে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও তাকে প্রত্যাহার না করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা। আসাদুজ্জামানের আদালত ছাড়া বাকি সব আদালতে কার্যক্রম চলবে বলে জানান আইনজীবীরা। আদিত্য মামুনের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের এজলাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে সকাল থেকে আদালত প্রাঙ্গণে সমবেত হন আইনজীবীরা। সিএমএম আদালতের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। বিচারক দেরিতে আসায় কারণ জানতে চাইলে আইনজীবী রুবেল আহমেদ ভূঁইয়াকে ২ ঘণ্টা কাঠগড়ায় আটকে রাখায় তার প্রত্যাহার চান আইনজীবীরা। আইনজীবীকে অযাচিতভাবে হেনস্থা করার প্রতিবাদে আসাদুজ্জামানের প্রত্যাহার চেয়ে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। এরূপ আচরণ সবাই করে, আমি একটু প্রতিবাদ করে আমাকে গ্রেপ্তার করছে। আমাদের দাবি হলো তাকে সিএমএম করতে প্রত্যাহার করতে হবে। দীর্ঘ ৪ ঘণ্টা বিক্ষোভের পর ঢাকা বার নেতারা সংহতি জানান বিক্ষুব্ধ আইনজীবীদের সাথে। পরে কর্তৃপক্ষ আসাদুজ্জামানকে ২ দিনের ছুটিতে পাঠায়। তাৎক্ষণিকভাবে ওনাকে বিজ্ঞ সিএমএম স্যার ছুটি ঘোষণা করে দিয়েছে। পরবর্তী আমাদের বারের নির্দেশনা ছাড়া আমরা কোনো আন্দোলনে অংশগ্রহণ করব না। সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে যে দাবিগুলো উত্থাপন করেছে, এই দাবির ব্যাপারে উনি আমাদেরকে আশ্বস্ত করেছে আজ থেকে আসাদুজ্জামান নূর সাহেবের কোনো কোর্ট বন্ধ থাকবে, অর্থাৎ ওনাকে ছুটি দেওয়া হয়েছে। তবে ছুটিতে সন্তুষ্ট নন আইনজীবীরা। আইনের লঙ্ঘন কে করেছে তা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে বলে জানান পাবলিক প্রসিকিউটর। এটার তদন্ত সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের ঢাকা আইনজীবী সমিতির সাবেক এবং বর্তমান সভাপতি, সেক্রেটারি সহ আইনজীবী নেতৃবৃন্দকে জানিয়েছেন যে তিনি এটির একটি অত্যন্ত সুন্দর সমাধান দিবেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এমন ঘটনার নিন্দাও জানান আইনজীবীরা। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ চাইলে নির্মাণ ও সমরাস্ত্র খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক, আর রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ঢাকার সাথে কাজ করতে চায় আঙ্কারা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। করোনা মহামারী মোকাবেলায় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সফরের দ্বিতীয় দিনে গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসলুগু। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বসে ২ দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক। ২ দেশের বাণিজ্যের বর্তমান অবস্থা এবং বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। স্থান পায় করোনা মহামারী মোকাবেলা এবং রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের বিষয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সেসব কথাই জানালেন ২ পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসলুগু বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সাথে প্রত্যাবাসনই এ সমস্যার সমাধান। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশের সাথে থাকবে তার দেশ। Continue working with Myanmar for a safe, voluntary and dignified return. প্রশংসা করেন করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগ ও প্রস্তুতির। বলেন, এই সংকট মোকাবেলায় চিকিৎসা উপকরণ সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক। বাংলাদেশ চাইলে নির্মাণ ও সমরাস্ত্র শিল্পে তুরস্কের বিনিয়োগের আগ্রহ আছে বলেও জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। And there is a wide range of investment and trade opportunities from health to defense industry.
one of the best quality, very competitive price, no conditionality, no preconditions or political conditions. One of the best in the world. We are second after China in construction sector. Therefore, they are also interested to undertake all those possible projects. পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলা শুধু বাংলাদেশের একার দায়িত্ব নয়, এগিয়ে আসতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কেও। For being a true and a reliable friend, in particular on the issues of concerning Rohingya crisis. এই বৈঠকে বাংলাদেশ তুরস্ক বাণিজ্যের বর্তমান আকার $1 বিলিয়ন থেকে $2 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ। Bilateral trade volume, $2 billion. মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। শীঘ্রই তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হবে, এ নিয়ে সবুজ সংকেত পাওয়া গেছে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সীমান্ত হত্যা শূন্যের কোটায় নিয়ে আসতে ভারতের সাথে আলোচনায় মতৈক্য হয়েছে। ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর সাথে বৈঠক শেষে এসব জানান ওবায়দুল কাদের। রিপোর্ট আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তাকে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে মত বিনিময় করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে। আলোচনা শেষে ওবায়দুল কাদের বলেন, আস্থা আর বিশ্বাসের এ সম্পর্কের ভিত্তিতেই আসবে তিস্তা সমস্যার সমাধান। আমাদের লং স্ট্যান্ডিং প্রবলেমের মধ্যে তিস্তার পানি বন্টনটা একটা সমস্যা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আশা করছি যে তিস্তা পানি বন্টন সমস্যা ব্যাপারেও একটা এগ্রিমেন্ট অচিরেই হবে এবং এ ব্যাপারে আমরা সবুজ সংকেতও পাচ্ছি। দীর্ঘদিন ধরে সীমান্তে যে হত্যা, তারও সুরাহা হবে অচিরেই। সীমান্তে হত্যাকাণ্ড জিরোতে নামিয়ে আনা যায় সে ব্যাপারে উদ্যোগ অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি অত্যন্ত ইতিবাচক। ভারত সরকার করোনার ভ্যাকসিন পেলে বাংলাদেশও তা পেয়ে যাবে আশ্বাস দেন ভারতীয় হাই কমিশনার। আমাদের সম্পর্ক রক্ত সম্পর্ক। উই আর পার্টনার্স, নট জাস্ট for the liberation of Bangladesh, but partners for the development of Bangladesh. বাংলাদেশ ভারতের এই সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলেও আশা জানান দোরাইস্বামী। His Excellency the General Secretary and the প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। As always, নতুন ধরনের করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্য ফেরত যাত্রীদের 7 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ব্রিটেনের সাথে ফ্লাইট চলাচল স্থগিত রাখতে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে ভ্রাম্যমাণ করোনা টেস্টিং ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যেসব দেশে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে, সেখান থেকে আসা যাত্রীদের ইমিগ্রেশনে আলাদা লাইন সহ অন্যান্য ব্যবস্থা নেয়ার কথা তুলে ধরেন মন্ত্রী। বলেন, এই মহামারী মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে। যারা ইউকে থেকে আসবে তাদের 7 দিন রাখবো আমরা, তাদেরকে 3 দিনের জায়গায় 7 দিন রেখে টেস্ট করে তারপরে তাদেরকে আবার সেলফ কোয়ারেন্টাইনে যাওয়ার আমরা ব্যবস্থা নেব। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু সংস্কার কাজের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। এ সময় তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ থেকে আসা সকল যাত্রীকে আলাদাভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পিসিআর টেস্ট ছাড়া কোনো যাত্রীকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ইউকের ব্যাপারে যে কনসার্ন, এটা আমাদের সরকারের মধ্য থেকে এটা কনসার্ন। সুতরাং এদের ব্যাপারে কোনো ধরনের ক্ষতি হোক, স্বাস্থ্য ঝুঁকি হোক, এই ধরনের কোনো ব্যবস্থা এখানে থাকবে না। তাদের ব্যাপারে স্পেশাল ব্যবস্থা নেওয়া হবে। করোনা মহামারীর মধ্যেও যাত্রী সেবার মান বাড়াতে দেশের সবকটি বিমানবন্দরে সংস্কার কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 30 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে আরও 1367 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, গত 24 ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে 15,932।
মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,04,868 জন। মোট মৃত্যু 7,359 জনে দাঁড়িয়েছে। 2,416 জন সহ সুস্থ হয়েছে মোট 4,44,345 জন। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছে। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ডিজিটাল প্ল্যাটফর্মে সড়ক ভাস্কর্য বিরোধী চক্র, মুক্তিযুদ্ধ ও সংবিধানকে কটাক্ষ। বিরতির পর আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। অসাম্প্রদায়িক বাংলাদেশ আর মুক্তিযুদ্ধকে কটাক্ষ করাই ভাস্কর্য বিরোধীদের মূল লক্ষ্য। চলতি মাসে ভাস্কর্য বিরোধীদের প্রকাশ্য সভা সমাবেশ কমে গেলেও ডিজিটাল প্ল্যাটফর্মে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সরব তারা। উচ্চ আদালত, বিচার বিভাগ ও সংবিধান বিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে গোষ্ঠীটি। বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ আর সংবিধানের উল্টো পথে চলা ভাস্কর্য বিরোধী অপতৎপরতা রোধে এখনই ব্যবস্থা নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। ৪৭ সালে যদি ব্রিটিশ থেকে পাকিস্তান না হতো, ৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশ অস্তিত্ব লাভ করতে পারত না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ, শহীদ মিনার, বদ্ধভূমি আর জাতীয় স্মৃতিসৌধ নিয়ে চলছে মিথ্যাচার। ডিজিটাল প্ল্যাটফর্মেই এখন সবচেয়ে বেশি সরব সাম্প্রদায়িক গোষ্ঠী। মুসলমানদের হাত থেকে শাসন ইংরেজদের হাতে চলে যাওয়াতে হিন্দুরা এটাকে আশীর্বাদ মনে করেছে। জাতীয় পতাকা মাথায় বেঁধেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করার ঔদ্ধত্য দেখাচ্ছে তারা। গত নভেম্বরে শুরু হওয়া ভাস্কর্য বিরোধী তৎপরতা এখন আর প্রকাশ্যে নেই, তবে নানাভাবে হুমকি অব্যাহত আছে। কোন নেতার নেত্রীর গোলামি নয়, কোন ব্যক্তির পূজা নয়। কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার পর ব্রিটিশ উপনিবেশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যেও আঘাত আসে। এসবের পাশাপাশি নারীর শরীর, চরিত্র ও শিক্ষা নিয়ে চলছে ব্যঙ্গ বিদ্রুপ। কর্মজীবী নারীকে নিয়েও হচ্ছে নানা অশালীন মন্তব্য। আমার মা বোনেরা বারবার দেশের সরকার সংসার জ্বালায় পোড়ায় করে দিল সরকার। উচ্চ আদালত আর বিচার বিভাগ নিয়েও বিরূপ মন্তব্য করতে ছাড়ছেন না তারা। বিচারপতি হইছে। ভাস্কর্যকে নাজায়েজ ফতোয়া দেয়া হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তৃতা, বিবৃতি ও টকশোতে অংশ নেয়া জায়েজ বলে মন্তব্য তাদের। এটা সরাসরি সম্প্রচার, এটা কেউ দেখলে অন করলে দেখবে, অন না করলে দেখবে না। ডিজিটাল প্ল্যাটফর্মে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তৎপরতা নজরদারিতে আছে এবং দ্রুতই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। উগ্র সাম্প্রদায়িক একটা গোষ্ঠী ডিজিটাল প্ল্যাটফর্মে অনলাইনে খুব বেশি সরব তারা। এদের বিরুদ্ধে অলরেডি মামলা হয়েছে এবং আমাদের সিআইডির যে সাইবার ইউনিট তাদের যাবতীয় কার্যক্রম মনিটর করছে। কে কে কেমন সরব এই ব্যাপারে আমরা সার্বক্ষণিকই নজরদারি রাখছি। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া গোষ্ঠীর শেকড় অনেক গভীরে। এরা হচ্ছে বিএনপি জামাতের ভাড়াটে খেলোয়াড়। 13 সালে বিএনপি জামাতের ভাড়াটে খেলোয়াড় হিসেবে খেলেছে, পাকিস্তানের ভাড়াটে খেলোয়াড় হিসেবে খেলেছে, বঙ্গবন্ধুর খুনিদের ভাড়াটে খেলোয়াড় হিসেবে খেলেছে। এরা বাংলাদেশে রাজনৈতিক অশান্তি তৈরি করে। সংবিধানের উল্টো পথে চলা শক্তিকে প্রতিহত করেই দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য এই রাজনীতি বিশ্লেষকের। যারা হইচই করছে তার একটা অংশ কিন্তু আসলে বিশ্বাসই করছে একেবারে, কারণ তারা ছোটবেলা থেকে ওটাই শিখে এসেছে। ভাস্কর্য বিরোধী সাম্প্রদায়িক শক্তি প্রশ্রয় পেলে সুযোগ সন্ধানীদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বলেও মন্তব্য তার। যখনই ঘটনা এগুলো হয়েছে তখনই বিভিন্ন ফোর্স কিন্তু চেষ্টা করে এই সুযোগে একটা রাজনীতি করা। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। মিথ্যা চুরির অভিযোগ এনে রংপুরের নগরীর কোর্টপাড়া এলাকায় প্রতিবন্ধী অটো চালককে অমানবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত নাজমুলের স্ত্রী শ্যামলী বেগম তাজহাট থানায় নির্যাতনকারী পুলিশ কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কনস্টেবল হাসান আলীর মালিকাধীন একটি অটো ভাড়া নিয়ে চালাত প্রতিবন্ধী নাজমুল ইসলাম। দুদিন আগে অটোটি চুরি হলে কনস্টেবল হাসান নাজমুলকে বাসায় ধরে এনে স্ত্রী
সাথে বেগম সহ অমানবিক নির্যাতন করে। নির্যাতনে নাজমুল মারা গেলে হাসান ও তার স্ত্রী মৃতদেহ সিলিং এর সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি নামানোর পর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পায়। ঘটনা জানাজানি হলে এলাকাবাসী রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং গাড়ি ভাঙচুর করে। পরে জনসাধারণের দাবির মুখে কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমকে গ্রেফতার করে পুলিশ। আমরা প্রতিবন্ধী, আমাদের বিচার হতেই হবে। প্লাস আর হাতুর ছিল, কিন্তু আর নখ হচ্ছে আপনার থেতরানো ছিল আর স্পট ছিল শরীরে, এই রান চোর বরাবর আপনার স্পট ছিল, কালো দাগ ছিল। আমরা যে অবস্থা লাস্টটা পেয়েছি সেটা হলো দরজা ভিতর থেকে বন্ধ ছিল, তাহলে বোঝা যাচ্ছে তাকে আটকায় রেখেছে, ওই সময় সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করলেও এই আত্মহত্যার পিছনে অবশ্যই হাসান দায়ী। দুইজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়া নেই। বিশিষ্ট নাট্যকার ও নাট্য নির্দেশক মান্নান হীরা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। বুধবার রাত 8:30টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মান্নান হীরা পথনাটক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন দীর্ঘজীবন। পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। মঞ্চ ও টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন তিনি। 2014 সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র 71-এর ক্ষুদিরাম তৈরি করেন। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। গরম ভাতের গল্প ও 71-এর রং পেন্সিল নামে দুটি স্বল্প দৈর্ঘ্য পরিচালনা করেন নাট্যজন মান্নান হীরা। আবারও নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনা সহায়তা দিলে ট্রাম্পের নারাজি, মার্কিনীদের জন্য ভাতা বাড়ানোর দাবি। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিএমএম আদালতে আইনজীবীদের বিক্ষোভের পর বিচারক ছুটিতে, আন্দোলন স্থগিত। সমরাস্ত্র ও নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে থাকবে আঙ্কারা। দ্রুতই তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান, সীমান্ত হত্যা আসবে শূন্যের কোটায়, জানালেন ওবায়দুল কাদের। যুক্তরাজ্য ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও 30 মৃত্যু। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।